বিএফডিসি কমপ্লেক্স নির্মাণে নানা অনিয়ম, ৫৪ মাসের প্রকল্প শেষ হয়নি ৭ বছরেও। প্রকাশ পেল জুলাই আন্দোলনকে উপজীব্য করে তৈরি শায়ানের গান। আমি জুলাইয়ের গল্প বলবো বন্ধু। শুক্রবার বড় পর্দায় ছবি মুক্তির রীতি দখল করে নিয়েছে ছোট পর্দার নাটক। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাফিন জেবিন। কথা ছিল ৫৪ মাসে শেষ হবে বিএফডিসি কমপ্লেক্স নির্মাণের কাজ, কিন্তু ৭ বছরে কাজ হয়েছে কেবল ৪১ ভাগ। এমন বিলম্বে নির্মাণে এখন পর্যন্ত ব্যয় বেড়েছে অর্ধশত কোটি টাকা। যদিও বলা হচ্ছে ২০২৬ সালের জুন মাসের মধ্যেই শেষ হবে কমপ্লেক্স নির্মাণের শতভাগ কাজ। বিএফডিসির স্থায়ী আয়ের উৎস বাড়ানোর পাশাপাশি এই শিল্পকে গতিশীল করতে বিএফডিসি কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ২০১৮ সালে, আর তাতে ব্যয়ভার ধরা হয় ৩২২,৭৭,৮৬,০০০ টাকা। কথা ছিল প্রকল্পটি শেষ হবে ৩ বছর ৩ মাসে, তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। গত ৭ বছরে শেষ হয়েছে ৪১ ভাগ কাজ। মাঝে সময় পরিবর্তন হয়েছে দুইবার, ২০২৪-২০২৬, আর তাতে ব্যয় বেড়েছে ৫০ কোটি টাকা। এরই মধ্যে অভিযোগ উঠেছে প্রকল্পের ডিপিপিতে বর্ণিত যোগ্যতা অনুযায়ী নিয়োগ করা হয়নি প্রকল্প পরিচালক। প্রথম বছর কোনো প্রকল্প পরিচালক নিয়োগ ছাড়াই চলেছে কাজ, এমনকি ভবন নির্মাণও নাকি রয়েছে নানা অভিযোগ। যদিও এত সব অভিযোগের বিপরীতে আশার বাণী শোনান অতিরিক্ত প্রকল্প পরিচালক। আমাদের প্রকল্পের আসলে এটা টাইম এক্সটেনশনের বিষয় ছিল, সেটা টাইমে অলরেডি এক্সটেনশন হয়ে গেছে। এখন 2026-এর 30 জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ আমরা বৃদ্ধি করেছি আর কি। প্রকল্প পাস হওয়ার পর 2018 সাল পাস হওয়ার পরে প্রথমত কিছুদিন ছিলেন না, এরপর একজন যুগ্ম সচিবকে দিয়েছিলেন, উনি 2 মাস 2.5 মাস মতো ছিলেন, এরপর উনি চলে গেছেন। এরপর মাঝখানে পিডি ছিলেন না, এরপর একজন পার্মানেন্ট পিডি আসলেন KM জাহাঙ্গীর আলম স্যার। উনি 2-2.5 বছর থাকালীন সময় প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া দিন শুরু করছেন। উনি থাকালীন সময় কাজটা শুরু হয়ে গেছে। এরপর উনি চলে যাওয়ার পর যেটা হয়েছে, এরপর আমাদের এখান থেকেই বা মন্ত্রণালয় থেকেই হয়েছে অতিরিক্ত প্রকল্প পরিচালক হিসাবে, মানে অতিরিক্ত দায়িত্ব, প্রকল্পের অতিরিক্ত দায়িত্ব হিসাবে তারা পিডি হিসাবে দায়িত্ব পালন করছেন। সময় গড়িয়েছে, তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে ব্যয়ভার, তবে বাড়েনি কাজের গতি। আর তাই বিএফডিসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের কিছুটা উৎকণ্ঠা। মানুষের এই নিয়ত এবং পরিশ্রম, ইচ্ছাশক্তি সব কিছু মিলে যদি ঠিক থাকে, যেহেতু সরকারেরও সাপোর্ট আছে, তো আমার মনে হয় না হচ্ছে অসম্ভব কিছু। এবং স্যারের ইচ্ছা অনুযায়ী এবং আমাদের সচিব স্যারও এই বিষয়ে আশাবাদী যে আমরা খুব তাড়াতাড়ি এটা মানে উদ্বোধন করতে পারবেন স্যার। ২০১৮ সালে শুরু হওয়া ৫৪ মাসের এই প্রকল্পটি শেষ হওয়ার কথা আছে ৯৩ মাসে। এখন দেখার বিষয় ২০২৬-এর জুন মাসে আদৌ কি শেষ হবে বিএফডিসি কমপ্লেক্সের কাজ। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা। শুক্রবার দেশের হলে মুক্তি পাচ্ছে আলী। ভাই বোনের গল্পে ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও মেলিদা মেহজাবিন অর্পা। আলী ছবিতে একজন বাক প্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। এটি তার অভিনীত চতুর্থ সিনেমা। মূলত অটিজমে আক্রান্ত আলী নামের এক যুবক ও তার বোনের গল্পে এগিয়েছে ছবির কাহিনী, যেটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। সিনেমায় ইরফান সাজ্জাদ ও মেলিদা মেহজাবিন অর্পার সাথে আরও অভিনয় করেছেন কাজী হায়াত, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, পারভেজ সুমন, নমির আহমেদের মতো শিল্পীরা। 4 পেরিয়ে 5 বছরে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি নতুন বছরে পদার্পণ উপলক্ষে ঘরোয়া এক সংবাদ সম্মেলন করেছে এই প্রতিষ্ঠানটি। চরকির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জানানো হয় যে উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি তা একটু একটু করে পূরণ হচ্ছে। এখন পর্যন্ত বিশ্বের 190টি দেশের মানুষ চরকি দেখছে। দেশে টাকা আসছে 36টি কারেন্সিতে। চরকির সিইও রেদওয়ান রনি জানান, 4 বছরে 100 কোটি টাকার বেশি লগ্নি করা হয়েছে এই প্রতিষ্ঠানে। এখনো লাভের মুখ না দেখলেও চলতি বছরের ডিসেম্বর থেকে উঠবে প্রতিষ্ঠানের ব্যয়। গণমাধ্যমের এক প্রশ্নে রনি বলেন, সম্পর্ক নয়, মেধাকেই প্রাধান্য দিয়েছে চরকি, যা আগামীতেও অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন পর্যন্ত চরকিতে স্ট্রিমিং হওয়া সবচেয়ে জনপ্রিয় কন্টেন্টের নাম মাইশেলফ অ্যালেন স্বপন। 4 বছর হচ্ছে একটা ব্র্যান্ডের জন্য স্পেশালি চরকি
যে এটা হচ্ছে প্রাইমারি স্কুলে যাওয়ার সময় আর কি, যে আমরা আসলে মানে একটু মানে আরও প্রফেশনাল অ্যাপ্রোচে সামনের দিকে আগানোর সময়। ব্রেক ইভেনে গেলে ইন্ডাস্ট্রির জন্য একটা বড় একটা জায়গা ক্রিয়েট হবে বা আমি মনে করি যখন আমরা প্রফিটে থাকবো তখন আরও বেশি কন্টেন্ট আমরা আরও ওপেনলি প্রডিউস করতে পারবো। জুলাইয়ের আন্দোলনকে উপজীব্য করে নতুন গান প্রকাশ করেছেন সঙ্গীত শিল্পী ফারজানা ওয়াহিদ শায়ান। ইউটিউবে মুক্তি পাওয়া যে গানটির শিরোনাম আমি জুলাইয়ের গল্প বলবো বন্ধু। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গানটি করেছেন তিনি। শায়ানের কথা ও সুরে গানটির সঙ্গীত আয়োজন করেছেন শফিকুজ্জামান শাওন। এতে কণ্ঠ দিয়েছেন শায়ান নিজেই এবং ভিডিও নির্মাণ করেছেন সুরঞ্জিত কুমার রক্ষিত। শিল্পী বলেন, একটা গানে খুব বেশি গল্প ধরে না, খুব বেশি ভালোবাসা ধরে না, খুব বেশি স্মরণ করা যায় না, খুব বেশি সম্মান ধরে না, তবু গানই তার সবচেয়ে বিশ্বস্ত সহজ চেনা আশ্রয়, নিজের অনুভূতি, ভালোবাসা, বিদ্রোহ, রাগ, দুঃখ, প্রেম, অভিমান সবকিছু প্রকাশের মাধ্যম। নিজের জন্য নিজে যদি না লড়ে আমার লড়াই তাহলে লড়বে কারা। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। তারই অংশ হিসেবে ঢাকার পর এবারে চট্টগ্রামে হলো জুলাই পুনর্জাগরণ, যেখানে প্রদর্শিত হয় দীপক কুমার গোস্বামী স্পিকিং, জুলাই বিষাদ সিন্ধু এবং জুলাই বীরগাথা নামের ছবিগুলো। ছিল জুলাই নিয়ে স্মৃতিচারণও। গতকাল চট্টগ্রামের মঞ্চে গান পরিবেশন করেন জুলাই অভ্যুত্থানের আলোচিত গায়ক র্যাপার হান্নান। এছাড়াও একই মঞ্চে গেয়েছেন পারসা মেহজাবিন পূর্ণি, এলিটা করিম ও ব্যান্ড হিসেবে শিরোনামহীন ও চিম্বুক। গানের পাশাপাশি অনুষ্ঠানের সব শেষে ছিল ড্রোন শো। চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় সবার জন্য উন্মুক্ত ছিল এই আয়োজনটি। সাম্প্রতিক সময়ে দেশের অন্যতম আলোচিত বিষয় মব জাস্টিস। এই বিষয়টিকে উপজীব্য করে টেলিছবি বানিয়েছেন নির্মাতা রানা বর্তমান। টেলিছবির নাম রেখেছেন আমারও গল্প আছে। টেলিছবির গল্পটি আবর্তিত হয়েছে এক বাবা ও মেয়ের অসহায়ত্বকে কেন্দ্র করে। চিত্রনাট্যে মেয়ের কাছে সেরা মানুষ তার বাবা, কিন্তু বাবা আবার সমাজের চোখে চোর। একসময় মব জাস্টিসের শিকার হয় সে বাবা। তৈরি হয় এক হৃদয় বিদারক দৃশ্য। গল্পে বাবার চরিত্রে আজিজুল হাকিম আর মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন মুনতাহা এমিলিয়া। নির্মাতা জানান, সাধারণ মানুষের মধ্যে মব জাস্টিস বিষয়ে সচেতনতা বাড়াতেই নাটকটি বানিয়েছেন তিনি। 18 জুলাই প্রচার হবে আমারও গল্প আছে। শুক্রবার বড় পর্দায় কমেছে ছবি মুক্তির সংখ্যা, তবে নিয়ম মেনে ঠিকই প্রতি সপ্তাহে মুক্তি পাচ্ছে নতুন নতুন নাটক, যেগুলো দর্শকদের ঘরে বসেই মেটাচ্ছে বিনোদনের খোরাক। সংশ্লিষ্টদের মতে বিষয়টি ছোট পর্দার জন্য ইতিবাচক হলেও নেতিবাচক প্রভাব পড়ছে বড় পর্দায়। শুক্রবার মানেই সিনেমা হলে নতুন নতুন ছবি মুক্তি, কিন্তু সময়ের পরিক্রমায় বদল এসেছে এমন দৃশ্যে। উৎসব ছাড়া নতুন চলচ্চিত্র মুক্তিতে যেন আগ্রহ নেই প্রযোজকদের। শুক্রবার বড় পর্দায় ছবি মুক্তি কমলেও ছোট পর্দায় বেড়েছে নাটকের প্রচার। টেলিভিশনের পাশাপাশি ছুটির দিনে একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান অনলাইনে মুক্তি দিচ্ছেন নাটক। যে সংখ্যাটা 2-4 পেরিয়ে কখনো কখনো 8-10-এ গিয়ে দাঁড়ায়। আগে প্রতি সপ্তাহে নতুন সিনেমা রিলিজ হতো, এখন সিনেমায় স্পেসিফিক উৎসব কেন্দ্রিক হয়ে গেছে, এটা একটা বড় কারণ। আর ওটিটিতে দেখুক বা যে কোনো মাধ্যমে সিনেমা দেখুক নাটক, সে কিন্তু ছুটির দিনটাই মানুষ বেশি গুরুত্ব দেয়। আর সময় নিয়ে একটু লেট নাইট হলেও প্রবলেম নাই, বা দেখা গেলে পারিবারিক কারণ সে দেখতে পারলো না, বাকি অংশটা যদি টান থাকে উত্তেজনা, সে পরের দিন ছুটির দিন তার রেস্ট, ওই দিন সে এটা ফিল আপ করতে পারে। শুক্রবার একটা ছুটির দিন, তখন সবাই সকালবেলা একটু দেরিতে ঘুম থেকে ওঠে, নামাজ পড়তে যায়, ফিরে আসে, সংসারে বা পরিবারের সময় দেয়, এবং সেই সঙ্গে তারা তখন আগ্রহটা পায় যে আচ্ছা ঠিক আছে আজকে তাহলে নাটকটা দেখি, নতুন কী নাটক এলো। তো সে কারণে আসলে ছুটির দিন শুধু শুক্রবার তো না, যেমন উৎসবের দিনগুলোতে বা যে কোনো সামাজিক ছুটির দিনগুলোতেই আসলে মানুষের এই আগ্রহটা বাড়েছে। সেই কারণে আসলে প্রযোজকরা বা ডিরেক্টররা ওই ছুটির দিনটাকে টার্গেট করেই রিলিজ দেন। দর্শক চাহিদা মেটানোর পাশাপাশি লগ্নি ফেরতের আশায় শুক্রবারে নিয়মিত নতুন নাটক মুক্তি দিচ্ছেন বলে জানালেন নাটকের প্রযোজক পরিচালকেরা। আর্নিংয়ের ব্যাপারটা তো দর্শকের ইনভলভমেন্টের উপরে নির্ভর করে। ইনভলভমেন্ট হয় শুক্রবার,
সেই কারণে অনেক ভালো ভালো নাটক বা কন্টেন্টগুলি মানে ইউটিউব কন্টেন্ট বলি বা যেসব কন্টেন্টগুলি বা ওটিটিগুলিও দেখা গেছে একটা শুক্রবারকে ধরে আমরা আগাচ্ছি। শুক্র শনি সরকারি ছুটি, এটা একটা বড় দর্শকের আমাদের হুক করার একটা জায়গা থাকে। তারপরে আবার বিভিন্ন চ্যানেলগুলি দেখবেন যে সাপ্তাহিক যে নাটকগুলি মানে রাতের বেলা বা 8টা 10টা যে স্লটগুলিতে যায়, ওইটাও দেখবেন যে শুক্রবারটাকে বেশ ধরেই করা। সো সবারই এক ধরনের একটা আনুষ্ঠানিক হোক বা অনানুষ্ঠানিকভাবেই হোক শুক্রবারটাকে বেশ ধরে নাটকগুলি রিলিজ দেওয়ার একটা প্রক্রিয়া চলছে। আমার কাছে এটা ভালোই লাগছে, পজিটিভ, এবং অ্যাজ এ ডিরেক্টর হিসেবে আমার কাছে মনে হয় যে দর্শকের সাথে প্রডিউসাররাও লগ্নিটা করছে সেটা ফেরত পাচ্ছে। আমাদের এই কর্মজীবন যারা বিজনেস করতেছে, চাকরি করতেছে, যে ধরনের পেশায় থাকুক না কেন, 90% কিন্তু হচ্ছে তাদের ছুটির দিনটা সাধারণত শুক্রবারই পড়তেছে। তো এই জন্য কিন্তু শুধু আমি অ্যাজ এ প্রযোজক হিসেবে আমি না, অন্য অনেক প্রযোজকই চায় ছুটির দিনে যাতে তার ভিউজটা বেশি হয়, যাতে আরও অধিক সংখ্যক মানুষ এই তার কন্টেন্টটাকে দেখতে পারে। সেই চিন্তাধারা থেকে কিন্তু আমাদের হচ্ছে এটা যে ছুটির দিনে, দ্যাট মিনস হচ্ছে শুক্রবার কন্টেন্ট রিলিজ করা। লগ্নিটা ফেরত পাওয়ার জন্য একটা পিক টাইম চুজ করে, যেহেতু নাটকটা এখন টিভির বাইরে সবচেয়ে বেশি দর্শক নাটক দেখানো ইউটিউবে। সো ওই যে লগ্নিটা ফিরে পাওয়ার যে চান্সটা বেশি থাকে বা আর্টিস্টের যেটা থাকে যে দর্শকটা একটা কাজ করেছি বেশি মানুষ দেখুক, মানে যত মানুষ দেখবে ততই তো আমার কাজটা সার্থকতা। অ্যাজ এ ডিরেক্টর আমার একটা মেসেজ বা আমার একটা নাটক যখন অনেক মানুষের কাছে যাবে, সর্বাধিক মানুষ দেখবে, তখনই তো আসলে আমার ভালো লাগবে। আমার যদি বলেন যে এটা আমার একটা সন্তানের মতো একটা প্রোডাকশন, তো আমি তো চাবো যে এটা মানুষ দেখুক, আমাকে অ্যাপ্রিসিয়েশন করুক বা সমালোচনা করুক বা আমার ভুল ভ্রান্তি কি সেটা আমাকে ধরিয়ে দিক। নাটক শিল্পের এমন এগিয়ে যাওয়াটা ভালোভাবে দেখলেও সিনেমা যে নিয়মিত দর্শক হারাচ্ছে তা শঙ্কার বলে মনে করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই পরিচালক। নাটকের উত্থানে আমাদের কোনো মানে চিন্তা বা আমাদের ভীত করে তা না, ওটা একটা শিল্প মাধ্যম এবং ওটা উন্নতি করছে, এটা আমাদের ভালো লাগে দেখতে। কিন্তু আমাদের যেটা মানে এটা আমি বলবো আমাদের সামগ্রিক ব্যর্থতা, সেটা হচ্ছে আমাদের সিনেমাকে আমরা একদম মৌসুমি মানে ঈদ কেন্দ্রিক করে ফেলেছি। সব মিলিয়ে প্রডিউসাররা ছবি রিলিজ দিতে ভয় পায়, বানাতে ভয় পায়, ওই সিকিউর হওয়ার জন্য ঈদে রিলিজ করে কয়েকটা ছবি। আর নির্মাতারা সেইভাবে নির্মাতারা আমাদের ধরেন যারা আমরা যাকে বলি একটু প্রবীণ নির্মাতারা নাই, মূলধারার নির্মাতারা নাই, মানে কাজ করছে না। তো সব মিলে একটা ভ্যাকুয়াম তৈরি হয়ে গেছে, এটা আমাদের অ্যালার্মিং সিচুয়েশন আমাদের জন্য। এই শিল্পের শিল্পীদের চাওয়া নাটকের মতো ফিরবে সিনেমার সুদিন। ফের শুক্রবার হলেই দর্শক মুখর থাকবে দেশের হলগুলো। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। সন্তানের বাবা মা হয়েছেন বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। গতকাল তাদের ঘর আলো করেছে এক কন্যা সন্তান। নতুন সদস্য আসছে চলতি বছরের জানুয়ারিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ছবিসহ এমন একটি পোস্ট দেন সিদ্ধার্থ কিয়ারা। মঙ্গলবার রাতে তাদের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। জানা গেছে সন্তান জন্মের সময় হাসপাতালে ছিলেন কিয়ারার বাবা ও স্বামী সিদ্ধার্থ। 2023 সালের 7 ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমেরের রাজকীয় আয়োজনে 4 হাত এক হয় তাদের। এর আগে 2021-এর শেরশাহ ছবিতে অভিনয় করতে গিয়ে সম্পর্কে জড়ান সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। শুক্রবার বলিউডের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 7 ছবি। নিজের পরিচালিত অভিনীত সিনেমা নিয়ে যেমন আছেন অনুপম খের, তেমনি দীর্ঘ সময় পর সোনাক্ষী সিনহা হাজির হচ্ছেন সিলভার স্ক্রিনে। দর্শক, দেখব কোন কোন ছবি মুক্তি পাচ্ছে বলিউডে, সেই গল্প। আষাঢ় মাসে এই শুক্রবারটা বলিউড প্রেমীদের হয়তো কাটবে দারুণভাবে, কারণ এই সপ্তাহে বলিউডে মুক্তি পেতে যাচ্ছে বেশ কিছু রোমান্টিক, ক্রাইম, থ্রিলার, মিস্ট্রি, ড্রামা ঘরানার বেশ কিছু ছবি। এই তালিকায় প্রথমেই আছে সাইয়ারা সিনেমার নাম। এই ছবির মধ্যে দিয়ে বলিউডে ডেবিউ করেছেন অনন্যা পান্ডের ভাই আহান পান্ডে, আর সাথে নায়িকা হিসেবে থাকছেন অনিত পাড্ডা। ইয়াশরাজ ফিল্মসের এই রোমান্টিক ছবির পরিচালক মোহিত সুরি। জয়পুরের এক পুরনো প্রাসাদ, যেখানে ঘুরতে এসে নিখোঁজ হন এক অতিথি। তারপর শুরু হয় পুলিশি অনুসন্ধান। মুক্তির তালিকায় থাকা দারুণ এই সিনেমার নাম মার্ডারবাদ, যেখানে অভিনয় করেছেন শারিফ হাশমি, অমল গুপ্তে, মনীষ চৌধুরী, কণিকা কাপুরের মতো অভিনয় শিল্পীরা।
तन्वी कहाँ जा रही है? तन्वी is going to Lansdowne, जो उत्तराखंड। তানভি দ্য গ্রেট সিনেমার গল্পটি আবর্তিত হয়েছে এক বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েকে কেন্দ্র করে, যে কিনা শহীদ বাবার স্বপ্ন পূরণে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে বদ্ধপরিকর। এই ছবিতে তানভীর ভূমিকায় অভিনয় করেছেন শুভাঙ্গী দত্ত। এছাড়াও আরও থাকছেন অনুপম খের, ইয়ান গ্লেন, বোমান ইরানি সহ আরও অনেকেই। हफ्ते के अंदर मैं आपकी सच्चाई दुनिया के सामने लाऊंगी। उतना समय ही नहीं है तुम्हारे पास। অনেকদিন পর নতুন সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন সোনাক্ষী সিনহা। হরর থ্রিলার ঘরানার সিনেমাটির নাম নিকিতা রায়। অলৌকিকতা আর ভৌমিকতার মিশেলে নির্মাণ এই সিনেমায় অর্জুন রামপাল, পরেশ রাওয়াল ও সুহেল নায়ারকেও পাওয়া যাবে ভিন্ন রূপে। স্পোর্টস ড্রামা সিনেমা যারা পছন্দ করেন তাদের জন্য এই সিনেমাটি হতে পারে দারুণ একটি খবর। 5 সেপ্টেম্বর সিনেমার গল্পটি সাজানো হয়েছে একটি স্কুলের শিক্ষক ও ছাত্রদের মধ্যে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে, যেখানে অভিনয় করেছেন কুনাল শামশের মল্ল, সঞ্জয় মিশ্রা, কাবিন দাবে, দীপরাজ রানা সহ আরও অনেকেই। সন্তু তুকারাম সিনেমাটির প্রেক্ষাপট 17 শতকের সাধু তুকারামের জীবন অবলম্বনে, যিনি তার ভক্তি এবং কবিতা দিয়ে সমাজে পরিবর্তন এনেছিল, যেখানে তুকারাম চরিত্রে অভিনয় করেছেন বিষ্ণুপন্ত বাগনিশ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বলিউডের 7 ছবির বিপরীতে এই সপ্তাহে হলিউডে মুক্তি পাচ্ছে 4 সিনেমা, যে ছবির গল্পে দর্শক উপভোগ করবে অ্যাকশন, ড্রামা ও কমেডি আবহ। হলিউডের পর্দায় এই সপ্তাহে ফিরে আসছে 90 দশকের সেই ভয়াল আতঙ্ক আর এক গোপন হত্যার রহস্য। কারণ শুক্রবার মুক্তি পাচ্ছে আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার, যে ছবিটি পরিচালনা করেছেন জেনিফার কার্টিন রবিনসন, আর এর মূল চরিত্রে অভিনয় করেছেন ম্যাডেলিন ক্লাইন, চেস সুই ওয়ান্ডার্স এবং জোনা হাওয়ার্ড কিং। এই ছবিটির সাথে শুক্রবার মুক্তি পাচ্ছে হরর থ্রিলার ঘরানার আরেক মুভি সেন্ট ক্লেয়ার। মিৎজি পিওরনের পরিচালনায় এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন বেলা থর্ন, রেবেকা ডি মর্নে, রায়ান ফিলিপ ও ফ্র্যাঙ্ক ওয়েলি। শুক্রবার মুক্তির অপেক্ষায় থাকা বাকি 2 ছবি কমেডি ঘরানার, যে তালিকায় আছে অ্যারি অ্যাস্টরের পরিচালনায় এডিংটন এবং ক্রিস মিলারের পরিচালনায় সিনেমা স্মার্ফস। অবশেষে পটারহেডদের অবসান ঘটতে চলেছে বহুল প্রতীক্ষার, কেননা সম্প্রতি প্রকাশ পেয়েছে নতুন হ্যারি পটার সিরিজের ফার্স্ট লুক। পরিচিত সেই সিগনেচার গোল চশমা ও স্কুল ইউনিফর্ম পরে হাস্যোজ্জ্বল হ্যারি পটারের ভূমিকায় দেখা গেল নবাগত ডমিনিক ম্যাকলাফলিনকে। তার সঙ্গে দেখা গিয়েছে হারমায়োনি গ্র্যাঞ্জার চরিত্রে আরাবেলা স্ট্যান্টন এবং রন উইজলি চরিত্রে অ্যালাস্টার স্টাউটকে। 2001 সালের পর প্রথমবার হ্যারি পটারের জাদুময় জগতে ফিরতে চলেছে দর্শকরা। এই সিরিজেও থাকছে সেই পুরনো চেনা গল্প, যেখানে হ্যারি আবিষ্কার করে সে একজন জাদুকর। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় তারকা এখন ডেভিড কোরেনসওয়াইট, এমনটাই বলছে আইএমডিবি। প্রতিষ্ঠানটি প্রকাশ করেছে শীর্ষ 50 মোস্ট পপুলার সেলিব্রিটির তালিকা, যেখানে প্রথম নামটি সুপারম্যান তারকা ডেভিড কোরেনসওয়াইটের। তালিকার দ্বিতীয় স্থানে আছে রাচেল ব্রোসনাহাম, এছাড়াও অভিনেতা নিকোলাস হল্ট আছেন তৃতীয় স্থানে, আর চতুর্থ স্থানে আছেন জনপ্রিয় পরিচালক জেমস গান। তালিকার পঞ্চম স্থানে আছেন অভিনেত্রী ম্যাগি কিউ। বলিউডের অমিতাভ, শাহরুখ, সালমানের মতো প্রভাবশালী তারকারা এই তালিকায় জায়গা না পেলেও 22 নম্বরে আছে প্রিয়াঙ্কা চোপড়ার নাম। আসছে সেপ্টেম্বরে ভিড়পিড়িতে বসতে চলেছেন সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ। প্রেমিক, সঙ্গীত প্রযোজক ও গীতিকার বেনি ব্ল্যাঙ্ককের সাথেই মালা বদল করছেন তিনি। জানা গেছে ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোর একটি ভেন্যুতে 2 দিন ব্যাপী চলবে এই বিয়ের আয়োজন। এরই মধ্যে অতিথিদের আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়ে গেছে। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেলেনা ও ব্ল্যাঙ্কোর পরিবারের সদস্য ও তাদের কাছের কিছু বন্ধু। তালিকায় রয়েছে টেলর সুইফট ও তার প্রেমিক ট্রাভিস কেলসি, অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং ছবির কলাকুশলী ও ব্ল্যাঙ্কোর সহকর্মীরা সহ আরও অনেকেই। যেহেতু 2 দিনের অনুষ্ঠান, তাই রাত্রি যাপনের জন্য ব্যাগপত্র নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে অতিথিদের। এর আগে 2023 সালের জুনে ব্ল্যাঙ্কোর সাথে প্রেমের সম্পর্কে জড়ান সেলেনা গোমেজ।
ওই বছরের ডিসেম্বরে সম্পর্কের কথা প্রকাশ্যে এনে পরের বছরের ডিসেম্বরে সারেন বাগদান। মূলত 2015 সালে প্রকাশ পাওয়া সেলেনা গোমেজের কিল এম উইথ কাইন্ডনেস গানের প্রযোজক ছিলেন ব্ল্যাঙ্কো। 2017 সালে প্রযোজনার পাশাপাশি সেলেনার আরেকটি গান ট্রাস্ট নোবডি যৌথভাবে লিখেছিলেন তিনি। এছাড়াও ব্ল্যাঙ্কোর আই কান্ট গেট এনাফ গানে সহশিল্পী ছিলেন সেলেনা, যে গানটির ভিডিওতে মডেল হিসেবেও দেখা গিয়েছে তাকে। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। বাচ্চাদের খেলতে খেলতে শেখাতে চান সব বাবা মায়েরাই। এজন্য বাজার জুড়ে আছে নানা রকম অনুষঙ্গ। বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পাওয়া যাচ্ছে আধুনিক নানা শিক্ষা উপকরণ। দর্শক, আজ আপনাদের নিয়ে ঘুরে দেখব বাজারে যেসব শিক্ষার সরঞ্জাম মিলছে তার আদ্যপান্ত। বর্তমানে আমাদের যে শিশুরা আছে ম্যাক্সিমাম তারা হয় মোবাইলে আসক্ত, না হলে বিভিন্ন রকম গেমে আসক্ত। তো আমাদের সময় যেমনটা ছিল ভাই যে আমরা মাঠে গিয়ে খেলতাম, তো এখনকার বাচ্চাদের তো এরকম কোনো সিচুয়েশন নাই। তাদেরকে আমরা কি করতে পারি, শিক্ষার খেলার কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেগুলোর মাধ্যমে শিক্ষা দিতে পারি। ফার্স্ট অফ অল যদি আমরা আমাদের এই প্রোডাক্টটার দিকে লক্ষ্য করি, তো এখানে আমরা দেখতে পারবো এটা একটা হোয়াইট বোর্ড প্লাস এটা একটা ব্ল্যাক বোর্ড। এখানে ডিফারেন্ট কি আছে, পাজলস আছে, প্লাস এখানে কি আছে আমাদের বিভিন্ন লেটার আছে এবং বিভিন্ন নাম্বারস আছে। তো এখানে আমরা প্লাস মাইনাস আমরা বাচ্চাদেরকে এখানে যোগ বিয়োগ করা শেখাতে পারি, বা বিভিন্ন লেটার দিয়ে আমরা কি করতে পারি তাদেরকে শব্দ অর্থ বা শব্দ মেক করা শেখাতে পারি। তো আমরা যদি এটাকে থ্রু করি, এর বাইরেও আমাদের স্পেশাল চাইল্ড যে ব্যাপারে আপনি বললেন তাদের জন্য একটা বিশেষ ব্যাপার আছে, সেটা হচ্ছে এই এলিমেন্টটা। হ্যাঁ, এটা একটা স্টাডি এলিমেন্ট। এখানে আমাদের ডিফারেন্ট কি আছে, কিছু রিং আছে এবং কিছু নাম্বারের রিং আছে। এখান থেকে তারা বিভিন্ন নাম্বারের প্লাস মাইনাস বা ইনটু বা ডিভাইডেড এই জিনিসগুলো তারা শিখতে পারে। এরপরে আমাদের আরও কিছু আছে, আমাদের দেশেই তৈরি হয় এরকম একটা পণ্য আছে, যেখানে কি আছে একটা ল্যাপটপ আছে। এখানে আমরা কি করতে পারি, বাচ্চারা এখানে একদম যারা জিরো বেবি লুক লাইক 3 বছর বা 2 বছর বয়স, তারা তো খুব বেশি জানে না, বাট তারা কি করতে পারবে, এটা পুশ করতে পারবে। পুশ করলে এটা কি বলছে, A B C, ঠিক আছে। তো দেন এটাও যদি আমরা ট্রু করি, দেন আমরা দেখতে পাবো আমাদের কাছে শুধুমাত্র ABCD, এগুলো কিন্তু উডের এবং ফুড গ্রেড কালার ইউজ করা। বাচ্চারা যদি এটা মুখেও দিয়ে দেয় ভুল করে, সেক্ষেত্রে তাদের কোনো রকম ক্ষতি হবে না। অনেকে আমরা কি চিনি না, রং চিনি না, অনেক বাচ্চারা রং চিনতেছি না। তো সেক্ষেত্রে আমাদের এখানে কিছু বল দেওয়া আছে, কিছু কালার পট দেওয়া আছে এবং একটা কি করা আছে, একটা থিম দেওয়া আছে, একটা বই দেওয়া আছে। তো এখান থেকে আমরা কি করতে পারতেছি, আমরা যে ছোট বাচ্চারা আছে তারা এখানে আমরা কোন কালার কোথায় বসবে, এটার মাধ্যমে কালার ব্লাইন্ডের যে সমস্যাটা আছে এটা দূর করতে পারতেছি। ইভেন এখানে আমাদের কিছু নাম্বারস দেওয়া আছে উইথ কালার্স, তো আমরা এটা খুবই ইজিলি আইডেন্টিফাই করতে পারছি। 1x1, 1x2, 1x3, 1x4 এইভাবে সব দেওয়া আছে। সে যদি এটা রোটেট করে, সেক্ষেত্রে 1x1 1 হচ্ছে, তো এটা সে দেখতে পারবে। এখানে উল্টাইলেই দেখা যাবে, হ্যাঁ রোটেট করলেই দেখা যাবে 6x8, এটা অ্যান্সারটা কত আসছে সে রোটেট করলেই দেখতে পাচ্ছে। এটা খুবই একটা হেল্পফুল এলিমেন্ট। এটা প্রজেক্টর প্লাস এটা কিন্তু একটা বোর্ড, বা আমরা দেখা গেছে একটা ম্যাজিক স্লেট আগে একটা এলিমেন্ট ছিল, ওটার এটা একটা আপডেট ভার্সন। তো আমরা এখানে কি করতে পারি, বিভিন্ন কিছু লিখতে পারি। ইভেন এটা আমাদের একটা যেহেতু প্রজেক্টর, আমরা যদি প্রজেক্টর অন করি, অন করার পরে আমাদের এখানে কিছু পেজেস আছে, হোয়াইট পেজ। হ্যাঁ, এটা যদি আমরা এখানে দিয়ে দিই, ইটস দ্য ফ্রগ। দেন আমরা যদি এটা চেঞ্জ করে দিই, হ্যাঁ চেঞ্জ করে দিলে কি হচ্ছে, এটা পান্ডা চলে আসতেছে, এরকম ব্যাপারটা আর কি। বাংলাদেশের নারীদের আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্বের সুযোগ করে দিতে ঢাকায় শুরু হয়েছে মিস বাংলাদেশ ইম্প্যাক্ট ফোরাম 2025, যে উপলক্ষে আয়োজিত হয় এক সংবাদ সম্মেলনের। ঢাকার এক অভিজাত হোটেলে মিস বাংলাদেশ ইম্প্যাক্ট ফোরাম 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মেঘনা আলম। এ সময় জানানো হয় 18 থেকে 26 বছর বয়সী অবিবাহিত, সুনাগরিক, পরিবেশ সচেতন এবং বৈশ্বিক সংস্কৃতির সঙ্গে পরিচিত নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রাথমিক বাছাই শেষে 100 জন প্রতিযোগীকে আমন্ত্রণ জানানো হবে, যারা প্লাস্টিক ও বর্জ্য পদার্থ নিয়ে নতুন কিছু তৈরি করে গল্পের মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করতে পারবেন। তাদের মধ্য থেকে 20 জনকে 1 মাসব্যাপী ফেলোশিপের জন্য নির্বাচিত করা হবে। চূড়ান্ত বিজয়ী মিস বাংলাদেশ আর্থ হিসেবে 2025তম মিস আর্থ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ফিলিপাইনে। সুষম খাবার দুধ, সুমিষ্ট তরল এই পানীয়র সাথে যদি হলুদ, আদা, মধু কিংবা তিলের তেল অথবা বাদাম মিশিয়ে নিয়মিত খেতে পারেন, তবে শরীর থেকে নিমিষেই দূর হবে কঠিন সব রোগবালাই, আবার ত্বক ও চুলও থাকবে সুন্দর। হলুদে থাকা কারকিউমিন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। দুধে থাকা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি হাড়কে শক্তিশালী করে।
হলুদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য শরীরের প্রদাহ কমাতে সহায়ক। অন্যদিকে শীতের হাওয়া বইতে শুরু করার সাথে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হতে শুরু করে। এ সময় গরম দুধের সাথে মধু মিশিয়ে খেলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণভাবে কাজ করবে, সাথে শরীরকে রাখবে উষ্ণ। তিলের তেল এবং দুধও একসাথে খেলে শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। এছাড়াও ত্বক এবং চুলের স্বাস্থ্যের উন্নতি হয়। বাদামে স্বাস্থ্যকর চর্বি থাকে যা হৃদরোগের ঝুঁকি কমায়। নিয়মিত দুধ এবং বাদাম একসাথে খেলে কমে হৃদরোগের ঝুঁকি, শরীরে শক্তি যোগায় এবং ক্লান্তিও দূর হয়। বাদাম দুধের মধ্যে কাজু বাদাম, কাঠবাদাম বা পেস্তা বাদাম শক্তিবর্ধক হিসেবে কাজ করে। এছাড়া দুধের সাথে বাদাম ভিজিয়ে রেখে দিলে এর পুষ্টিগুণও বাড়ে। 1 গ্লাস দুধে 1 চিমটে দারুচিনি গুঁড়ো মিশিয়ে খেতে পারেন, রক্তে শর্করার মাত্রা থাকবে নিয়ন্ত্রণে। দুধের সাথে মেশাতে পারেন চিয়া সিডসও। চিয়া সিডসে আছে প্রচুর পরিমাণে ফাইবার, মিনারেল এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। 1 গ্লাস দুধে 1 চামচ চিয়া সিড মিশিয়ে খেলে পেট অনেকক্ষণ ভরা থাকবে, পাশাপাশি কমবে হৃদরোগের ঝুঁকি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জানেন কি আপনার নিজের নামে কতগুলো সিম নিবন্ধিত আছে? এই তথ্যটি যদি না জানেন তবে যে কোনো সময় পড়তে পারেন মহা বিপদে, কারণ বেনামি সিমেই ঘটে অনেক বড় বড় অপরাধ। জানাবো যেভাবে জানতে পারবেন নিজের নামে নিবন্ধিত সিমের তালিকা, তার বিস্তারিত। সিম রেজিস্ট্রেশন চেক করতে আপনার বর্তমানে ব্যবহৃত যে কোনো গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক এবং টেলিটক সিমের মাধ্যমে ডায়াল করুন *16001*#। এই নম্বর ডায়াল করার পর ফিরতি মেসেজে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরে শেষ 4টি সংখ্যা দিন। এই সংখ্যাগুলো সাবমিট করে সেন্ড করলেই আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সিমগুলোর নম্বর দেওয়া হবে। প্রিপেইড বা পোস্টপেইড যেই সিমই হোক না কেন সব নম্বর দেখাবে, তবে নম্বরগুলো সম্পূর্ণ দেবে না। প্রতিটি নম্বরের শুরুর 3 ডিজিট এবং শেষের 3 ডিজিট দেখাবে। এই সেবা নেওয়ার জন্য কোনো চার্জ কাটা হবে না, অর্থাৎ পুরোপুরি ফ্রিতেই আপনি তথ্যগুলো পেতে পারেন। বিটিআরসি 2017 সালে প্রথমবারের মতো একজন গ্রাহকের জন্য সর্বোচ্চ 15টি সিম ব্যবহারের সীমা নির্ধারণ করেছিল। পরে 2022 সালে সিম নিবন্ধন পদ্ধতি হালনাগাদ করা হলেও সিমের সংখ্যা ছিল অপরিবর্তিত। তবে সম্প্রতি বেড়েছে সিম জালিয়াতি, অপরাধমূলক কর্মকাণ্ড এবং ভুয়া নিবন্ধনের মাধ্যমে প্রতারণা বেড়ে যাওয়ার মতো ঘটনা। তাই নেওয়া হয়েছে নতুন সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্ত মোতাবেক একজন গ্রাহকের নামে সর্বোচ্চ 10টি মোবাইল সিম ব্যবহারের সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, যা কার্যকর করা হবে আগামী 15 আগস্ট থেকে। আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা জেনে রাখা ভালো, কারণ তাতে আপনি বুঝতে পারবেন আপনারই অজান্তে কোনো অসাধু ব্যক্তি আপনার নামে সিম নিয়ে ব্যবহার করছে কিনা। মূর্ছনা ঐশী, চ্যানেল 24। আধুনিক যুগের অন্যরকম বিষয় এআই। একজন মানুষের প্রায় সকল কাজই করতে পারে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবারে এর সাহায্যেই তৈরি হবে মজার মজার সব খাবার, কারণ দুবাইতে যে শুরু হতে যাচ্ছে এআই প্রযুক্তি নির্ভর রেস্টুরেন্ট, যেখানে রান্নাঘর সামলাবেন এআই শেফ আইমান। দুবাইয়ের বুকে এক নতুন চমক। এবার বুর্জ খলিফার পাশেই চালু হচ্ছে এমন এক রেস্টুরেন্ট যেখানে নেই কোনো মানুষ শেফ, থাকছে কেবল এক এআই শেফ। নাম তার আইমান। Chef Kimraj Habibi, welcome to my kitchen. এই রেস্টুরেন্টের নাম উহু, যার কনসেপ্ট এসেছে ডাইনিং ইন দ্য ফিউচার থেকে। এখানে খাবার তৈরি হবে অত্যাধুনিক কিচেনে, আর কমান্ডে থাকবে শেফ আইমান, যে কিনা এক সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর রান্নার প্রোগ্রাম। আমি শেফ আইমানকে জিজ্ঞেস করেছিলাম আজ আমরা কি রান্না করব। সে উত্তরে বলল, আজ আমি তোমাকে প্যানশিয়ার চিংড়ির রেসিপি শেখাবো। আগামী সেপ্টেম্বরে পুরোপুরি চালু হচ্ছে উহু। তবে গত 6 মাস ধরে পাশের রেস্টুরেন্ট ট্রোভে চালু রয়েছে শেফ আইমানের ট্রায়াল রান্না, বিশেষ করে তার ল্যাম্ব চপ, যা ইতিমধ্যে ভাইরাল। Human cooking will not be replaced, but we believe it will elevate. আইমান আসলে কোনো মানুষ না,
সে স্বাদ বা গন্ধ পায় না, তবুও তার কাছে আছে কয়েক দশকের রেসিপি আর রান্নার ডেটাবেস, যা থেকে আপনার মনে যে খাবারের কথা আসবে সেটাই চোখের সামনে হাজির হবে। উহু হতে যাচ্ছে বিশ্বের প্রথম রেস্টুরেন্ট যেখানে প্রযুক্তি আর মানুষের অনুভব একত্রে তৈরি করবে এক নতুন কালিনারি আর্ট, যেখানে মেনু থাকবে হাতে নয় বুদ্ধিতে তৈরি। খাবার আর প্রযুক্তি দুদিকেই প্রেম উস্কে দেবে শেফ আইমান। চোখ ধাঁধানো এই অভিজ্ঞতা শুধু দুবাইয়ে। টেকনোলজির সঙ্গে স্বাদের নতুন যুগ শুরু করতে প্রস্তুত উহু। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24-এ। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24-এর সাথেই থাকুন।